This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল, আর ফুল অ্যান্ড ফাইনাল মানেই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় খবর উইথ লেটেস্ট আপডেট। আজ সম্প্রীতির সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই যে খবরে চোখ রাখতে হবে তা হলো একটা আক্রমণ ছিল, একটা থ্রেট ছিল। সেই থ্রেটটা, সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে নিয়ে সেই চ্যালেঞ্জ গ্রহণের পথে এবার এগোচ্ছেন এক রাজনৈতিক নেতা। ঠিকই ধরেছেন, সুকান্ত মজুমদারের কথা বলছি। তাকে বেলাগাম আক্রমণ করেন, শ্রীরামপুরে যাওয়ার চ্যালেঞ্জ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে চ্যালেঞ্জ গ্রহণ করে ইতিমধ্যেই শ্রীরামপুরের দিকে এগিয়ে চলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। গতকাল আপনাদের মনে করিয়ে দিই, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তুই তুকারি করে সম্বোধন করেন, গুলি, হুমকি ইত্যাদি আসে তৃণমূল সাংসদের কাছ থেকে। ক্ষমতা থাকলে শ্রীরামপুরে আসুক, ঠিক এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করে একটু পরেই কল্যাণের ডেরায় পৌঁছে যাবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ এই মুহূর্তে অন্যরকমভাবে একটু সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। আমার সহকর্মী রয়েছেন প্রদীপ্ত এই মুহূর্তে। প্রদীপ্ত, এ ধরনের চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে পরের দিন সেই চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়া সাম্প্রতিককালে একটু কমই দেখা গিয়েছে। এই মুহূর্তে তার অবস্থান কোথায়, যদি একটু ডিটেল জানাও। সুকান্ত মজুমদার এই মুহূর্তে কোথায় আছেন এবং তিনি কখন গিয়ে পৌঁছবেন? যাচ্ছেন কেন? প্রদীপ্ত, শোনা যাচ্ছে আমার কথা? কোনো কারণে বোধহয় টেকনিক্যাল কিছু এরার রয়েছে। আমি প্রদীপ্তর সঙ্গে যোগাযোগ করার আরও একবার চেষ্টা করব। তবে আপনাদের জানিয়ে রাখি, সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন ক্ষমতা থাকলে শ্রীরামপুরে পা রেখে দেখাক। সেই শ্রীরামপুরেই পা রাখতে চলেছেন কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আমার সহকর্মী প্রদীপ্তকান্তি ঘোষ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে আজকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি আজকে যাচ্ছেন সেখানে, আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। আর কি কি ডিটেলিং রয়েছে তোমার কাছে, আর কি কি খবর রয়েছে? দেখো, সুকান্ত মজুমদার তিনি যাচ্ছেন এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। আর যদিও আমরা যতদূর জানি যে সুকান্ত মজুমদারের এটা পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল, তারই মধ্যে কল্যাণ বাবুর এই ধরনের মন্তব্য, কল্যাণ ব্যানার্জির এই ধরনের মন্তব্য এক্ষেত্রে একটা যুদ্ধের আবহ তৈরি করে ফেলেছে। অর্থাৎ এটা যুদ্ধ অবশ্যই নিশ্চিতভাবেই দুই রাজনৈতিক যে ব্যক্তিত্ব রয়েছেন তারা করবেন না, কিন্তু তাদের বক্তব্যে একদমই যুদ্ধের আবহ। তার কারণ সুকান্ত মজুমদার সাবিনা ইয়াসমিন যে মন্তব্য করেছিলেন যে লন্ডভন্ড করে দেবেন এসআইআর এর ক্ষেত্রে, এসআইআর এ যদি একটি নামও বাদ যায়, তার প্রেক্ষিতেই সুকান্ত মজুমদার দিন দুয়েক আগে কলেজ স্ট্রিট থেকে বলেছিলেন যে সেন্ট্রাল বাহিনী নামবে, এবং তিনি মুসলিমদের উদ্দেশ্যে এটা বলেছিলেন যে আপনারা লন্ডভন্ড করতে নামবেন না, সেন্ট্রাল বাহিনী নামবে, গুলি চলবে। পাল্টা কল্যাণবাবু তিনি এই কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার গুলি খেতে পারেন শ্রীরামপুরে গেলে, এই ধরনের মন্তব্য করেন। এবং তারপর আমরা দেখলাম যে সুকান্ত মজুমদারের যে কর্মসূচি সেটা প্রকাশ্যে নিয়ে আসা হলো যে তিনি শ্রীরামপুরে যাবেন এবং কল্যাণবাবুর ক্ষমতা থাকলে সুকান্ত মজুমদারকে গুলি করুন। এবং সুকান্ত মজুমদার গোটা বিষয়টাকে কার্যত প্রায় একেবারে স্বাধীনতা সংগ্রামের জায়গাতে নিয়ে গেছেন। তার কারণ তিনি বলছেন যে ভারতের জন্য অনেকেই প্রাণ দিয়েছেন, ফলে কোনো বাংলাদেশ তিনি হতে পারেন না। একেবারে সেই রাস্তা ধরেই আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে এগিয়ে চলছেন। প্রদীপ্ত কথা শুনছিলেন, ঠিক যে রাস্তা ধরেই কিছুটা আগেই এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার। কোথায় এগিয়ে চলেছেন তিনি যাচ্ছেন, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য শ্রীরামপুর। কেন তার গন্তব্য হঠাৎ করে শ্রীরামপুর? তার কারণ তিনি শ্রীরামপুরে গেলে দেখে নেবেন এমন একটা চ্যালেঞ্জ তাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তিনি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই মুহূর্তে তার গন্তব্য শ্রীরামপুর। আমি একবার শোনাবো আপনাদের যে কোন কথোপকথনের ভিত্তিতে, মানে কথোপকথন বলবো না, কোন চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের ভিত্তিতে সুকান্ত মজুমদারের এই শ্রীরামপুর যাওয়া যাত্রা আজ। আমি পিসিআরকে বলবো ব্যাক টু ব্যাক পরপর, প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপর সুকান্ত মজুমদারের ওই চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, এটা একটু চালাতে, সেই বাইকটা একটু চালাতে। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। ওনার কত দম আছে আমাদের জানা আছে। ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা। দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর মুখে লেগে যাবে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ
এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, ওই 2-4টে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। বয়স হয়ে গেছে এদের, রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদেয়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে কি করে। ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে, আমরাও না হয় দেবো, আমিও না হয় দেবো, অসুবিধা কি আছে? কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে সেটা করতে দেবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দিলে ও তৃণমূল করবে তো না? ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে মানে তো আগে ওটাকে স্বীকার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা নেতা হিসেবে মানবো কেন? তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার। চোরেদের কোম্পানির মালিক মমতার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে, তো মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছে। এটা আবার কোন আমি এর জন্য কত জ্ঞানী হওয়া প্রয়োজন? তাকে স্বীকার করতে বলতে হবে যে হ্যাঁ আমি মানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে, তারপর ওর কথার উত্তর দেবো। যে কেউ বলে দেবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তার ছেলে বা মেয়ে হবে, বা তার পরিবারের অন্য কেউ হবে, তার ভাইপো হতে পারে। এতেও তৃণমূল কংগ্রেস তো প্রত্যেক সম্পত্তিতে হতে, যদি দলটা টিকে থাকে অতদিন। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, কখনো বুলিতে, কখনো বা হুমকির গুলিতে, আর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি এই মুহূর্তে শ্রীরামপুরের দিকে রওনা দিয়ে দিয়েছেন। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন সেখানে, প্রদীপ্তর কাছ থেকে জানতে চাইব, প্রদীপ্ত এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া গেল? দেখো সুকান্ত মজুমদার, আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তা দিয়েই তিনি শ্রীরামপুরে পৌঁছচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই তার যে নির্ধারিত কর্মসূচি রয়েছে, অর্থাৎ বৈদ্যবাটিতে একটি বিজয়া সম্মেলনীতে তিনি অংশ নেবেন, সেই কর্মসূচিতে তিনি পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই। তবে তার আগে আমরা যা জানতে পাচ্ছি তাতে সুকান্ত মজুমদার হয়তো চ্যালেঞ্জকে আরও বেশি করে অ্যাকসেপ্ট করেছেন, এবং সেই কারণে যা জানা যাচ্ছে তাতে প্রয়োজনে তিনি বেশ কিছুটা রাস্তা নিজের গাড়ি ছেড়ে তিনি মোটর বাইকে করে পৌঁছাবেন। অর্থাৎ তিনি কি কোথাও গিয়ে আক্রমণের যে কথা বলছেন, সেই আক্রমণের ক্ষেত্রে আদৌ তৃণমূল কংগ্রেস করতে পারে কিনা সেই চ্যালেঞ্জের জন্যই বা এভাবে মোটর বাইকে চেপে তিনি কিছু অংশ যাবেন কিনা তা নিয়ে যেমন চর্চা চলছে। যদিও কল্যাণ ব্যানার্জি তার ঘনিষ্ঠ মহল বলছে যে সুকান্ত মজুমদারকে মারা বা মেরে হাত দুর্গন্ধ করার মতো ইচ্ছা অন্তত তাদের নেই। এই আবহের মধ্যেই সুকান্ত মজুমদার তিনি শ্রীরামপুরে পৌঁছাচ্ছেন। এখন কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছে যাবেন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো প্রদীপ্ত। কিন্তু আমি দর্শকদের এই মুহূর্তে শোনাতে বলবো পিসিআরকে ঠিক রওনা দেওয়ার আগে, মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেই চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়ার আগে, রওনা দেওয়ার আগে কি বলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। কে ছুঁচো সে তো বোঝাই যায়। উনি বলছিলেন না যে ফু দিয়ে উড়িয়ে দিবেন আমাদেরকে। সুকান্ত মজুমদারকে ফু দিয়ে ওড়াতে তো মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গেছিলেন 2024-এ, 4টে বিধানসভায় 4টে সভা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টো বিধানসভায় 2টো সভা করেছিলেন। বাবুল সুপ্রিয়, দেব, ব্রাত্য বসু নিজে 7 দিন বসেছিলেন, বীরবাহা হাঁসদা, আরও অনেকে, তাদের নাম আমি নিচ্ছি না, তারা নাম নেওয়ার পর্যায়ে পড়ে না। এতজন মিলেও চেষ্টা করার পর সুকান্ত মজুমদারকে কিন্তু ফু দিয়ে ওড়ানো যায়নি। ফু দিতে দিতে ওনাদের গলা শুকিয়ে গেছে, এবং আমার বিশ্বাস আগামী দিনেও এটা চালু থাকবে। এখন উনি রণে ভঙ্গ দিচ্ছেন, আমরা তো দেখতে চাই কত দম আছে। হাঁকা কলসি বাজে বেশি। বাংলায় এসআইআর চালু তোড়জোড়, চলছে ভোটার তালিকার ম্যাপিং এবং ম্যাচিং। ভোটার তালিকায় নিবিড় সংশোধনে কি কি নথি প্রয়োজন? বিহারের জন্য 11টি নথির কথা বলেছে কমিশন। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো, শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, দেখো এখনো পর্যন্ত এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে যেটা মনে করা হচ্ছে কমিশন সূত্রে আমরা যেটুকুনি খবর পাচ্ছি যে বিহারে যে নিয়ম ছিল সেই একই নিয়ম এখানেও প্রযোজ্য হবে। তার কারণ শীর্ষ আদালতে যে শুনানি হয়েছিল সেখানে বারবার কমিশনের পক্ষ থেকে এসআইআর এর জন্য 11টি নথির কথা বলা হয়েছিল। পরবর্তী সময় বিভিন্ন দাবি মেনে আধার কার্ডকে 12 নম্বর নথি হিসেবে যুক্ত করলেও সেটি শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ আধার কার্ড যে মানুষটি ভোটার হিসেবে নাম জমা দিচ্ছেন তার শুধুমাত্র একটি পরিচয়পত্র,
সেক্ষেত্রে কমিশন ডিসাইড করতে পারে যে আরো বেশ কিছু পরিচয়পত্র লাগছে, আরো অন্যান্য যে ডকুমেন্টসগুলি রয়েছে, যেমন সেটা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে অথবা জমির নথি হতে পারে, এই সমস্ত বিষয়গুলি আছে কিনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2002 সালে যেটা শেষ এসআইআর হয়েছিল, সেই সময় সাধারণ যে নাগরিক তার নাম অথবা তার পরিবারে তার বাবা বা মায়ের নাম এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর এই সমস্ত ডকুমেন্টসগুলি চাইতে পারে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। 26-এ ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে চড়া সুর বিজেপির। এই আবহেই বাড়ছে সিএ সহায়তা ক্যাম্প। সূত্রে খবর, দীপাবলি উৎসব মিটলেই রাজ্য জুড়ে 700 সিএ সহায়তা ক্যাম্প হবে। আয়োজন করবে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। আর ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি প্রান্তে ক্যাম্প হয়েছে, সেই সংখ্যা এবার আরও বাড়বে। রাজ্য জুড়ে এখনো 44,000 আবেদন পড়েছে, তার মধ্যে নিশ্চিত হয়েছে 16,000 আবেদন। সার্টিফিকেট পেয়েছেন 100 জন। পুলিশের ভেরিফিকেশন একটা বড় ফ্যাক্টর, আর সার্টিফিকেট কম পাওয়ার কারণ হিসেবে এমনই ব্যাখ্যা বিজেপি। সোশ্যাল মিডিয়া নিয়ে এবার কর্মশালায় বঙ্গ বিজেপি। আগামী সপ্তাহে সায়েন্স সিটিতে সারা রাজ্যে সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবার বৈঠক করেছেন আইটি সেল ইনচার্জ অমিত মালভিয়া। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় শাসকের দুর্নীতি নিয়ে সরব হওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। আইনি দিকের উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। সমস্যা মেটাতে আলাদা টিম তৈরি করছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া সবসময় আমাদের কাছে বড় অস্ত্র। 14 সাল থেকে আমরা তাকে ব্যবহার করে সত্যকে সামনে তুলে ধরেছি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো হাজার সমস্যা, হাজার ইস্যু আছে, আর সেটা নিয়ে আমরা আন্দোলনও করব, লড়াইও করব, সোশ্যাল মিডিয়াতেও আসবে। কিন্তু ইলেকশন আসছে, সে সমস্ত টিমকে চস্ত দুরস্ত করা হচ্ছে, প্রশিক্ষণ চলছে, এটাও তার একটা অঙ্গ। রাজ্য নেতৃত্বের নাম ঠিক করার আগেই প্রার্থী ঘোষণা অনুব্রত। ভোটের 6 মাস আগে আগ বাড়িয়ে জানিয়ে দিলেন সাঁইথিয়া তৃণমূল প্রার্থীর নাম। দলের বিজয় সম্মেলনী থেকে লীলাবতী সাহাকে জেতানোর আহ্বান জানিয়েছেন কেষ্ট মণ্ডল। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে লীলাবতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। অনুব্রতর প্রার্থীর নাম ঘোষণা নিয়ে পাল্টা ময়দানেও আবার নেমে পড়ে বিজেপি। এবার দেখা যাক কাজল শেখ এই মুহূর্তে কি করেন। ঠিক এভাবেই খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার, তার কারণ বীরভূমে অনুব্রত বনাম কাজল, কখনো কাজল বনাম অনুব্রত চলতেই থাকে। সে কারণে এই বিষয়ে বিজেপির খোঁচা। তৃণমূলে সবাই মুখ্যমন্ত্রী বলছেন সুকান্ত মজুমদার। 26-এর ভোট কিন্তু মমতা ব্যানার্জির ভোট। ক্যান্ডিডেট যেই হোক চিন্তা করবেন না, লীলাবতী ক্যান্ডিডেট মানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি জানবেন, মমতা ব্যানার্জির ভোট। লীলাবতী না জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না। এবার দেখা যাক কাজল শেখ কি করে। লীলাবতী লীলা, কাজল শেখ কতদিন সহ্য করে সেটা দেখতে হবে আমাদেরকে। সুকান্ত মজুমদার তিনি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে তিনি শ্রীরামপুরের পথে, কিন্তু শ্রীরামপুরের বেশ কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছেন তিনি, এবং তিনি 2 হুইলার মোটর বাইকে করে যাচ্ছেন। সেই ছবি এবার দেখাচ্ছি আপনাদের। দেখুন, মোটর বাইকে করে দলের কর্মী সমর্থকদের নিয়ে, দলীয় পতাকা হাতে নিয়ে শ্রীরামপুরের দিকে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার। আমরা বলতেই পারি যে কল্যাণের ডেরায় যাচ্ছেন সুকান্ত। ডেরা আমরা এই কারণেই বলছি, তার কারণ শ্রীরামপুরে পা রাখলে অসুবিধা আছে, ঠিক এমনই এক প্রকার হুমকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ থেকে শোনা গিয়েছিল চ্যালেঞ্জ আকারে। সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এই মুহূর্তে মোটর বাইকে করে দলের কর্মী সমর্থকদের নিয়ে সুকান্ত মজুমদার শ্রীরামপুরের দিকে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি, তুমিও রয়েছো সেই একই পথে রয়েছো। আমি এখনো পর্যন্ত জানতে চাইবো আর কি কি আপডেট, আর কতক্ষণের অপেক্ষা? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই
কিন্তু আমরা যদি দেখি যে এই গোটা এলাকাটাই কিন্তু শ্রীরামপুর লোকসভার মধ্যে পড়ে, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার আসবেন এবং কল্যাণবাবু তাকে যে ভাষায় বলেছিলেন যে আয় শ্রীরামপুরে দেখবো তোর ক্ষমতা, সুকান্ত মজুমদার কিন্তু এই মুহূর্তে সেই ক্ষমতাটাই প্রদর্শন করছেন। অন্তত রাজনৈতিক মহলে সেই চর্চা চলছে, তার কারণ তার নির্দিষ্ট যে গাড়ি বা কনভয় সেটা ছেড়ে কিন্তু সুকান্ত মজুমদার এই মুহূর্তে মোটর বাইক চালাচ্ছেন, সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন এবং এভাবেই তিনি বৈদ্যবাটির যে বিজয়া সম্মেলনী রয়েছে বা পঞ্চজন্য ভবনে সেখানে তিনি পৌঁছাবেন। অর্থাৎ কল্যাণ ব্যানার্জিকে কোথাও এই বার্তা সুকান্ত মজুমদার দিলেন যে তিনি কোনো গাড়ি নয় মোটর বাইকে চেপে রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকলে তারা আক্রমণ করতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অন্তত তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু সে অর্থে কোথাও কোনো পথে প্রতিরোধের মতো অন্তত ছবি এই মুহূর্তে নজরে পড়ছেন এবং সুকান্ত মজুমদার তিনি ক্রমশ এগিয়েই চলেছেন চাপদানির যেখানে তার বিজয় সম্মেলনী রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই তাদের প্রাক্তন রাজ্য সভাপতি এসেছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এসেছেন, ফলে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু অনেক বেশি চোখে পড়ছে। তার কারণ এক্ষেত্রে হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও তারা কিছুটা ধন্যবাদ জানাবেন, তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করলেন বলেই হয়তো বিজেপির তরফ থেকেও এই যে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান এবং সুকান্ত মজুমদারের আশা সবটার উপরে যেভাবে তারা জোর দিয়েছে আজকে, এবং আমরা যা সূত্র মারফত জানতে পারছি তাতে বিজেপির তরফেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোথাও যদি কোনো রকম প্রতিরোধ হয় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে এরকম সিদ্ধান্তও তারা নিয়ে রেখেছেন এখনো পর্যন্ত। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, যুদ্ধটা বাদ যুদ্ধেই রয়েছে। ফলে এখন দেখার বিষয় সত্যি তৃণমূল কংগ্রেস কোনো প্রতিরোধ এখানে করে কিনা, সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে আর কোন রকম কিছু তারা করেন কিনা সেদিকেই এই মুহূর্তে সকলের নজর রয়েছে। তবে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা, শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন আর তারা কিন্তু ক্রমশ তাদের যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে অর্থাৎ বৈদ্যবাটি আর যে পঞ্চজন্য ভবনে বিজয়া সম্মেলনী সেখানে তারা পৌঁছেছেন এবং সুকান্ত মজুমদারও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। আমরাও সেই রাস্তা ধরে যাচ্ছি এবং খুব স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদার তিনি মোটর বাইক র্যালি করছেন, ফলে বিপুল পরিমাণে সাধারণ মানুষজন তারাও রাস্তার দুপাশে বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে এই যে রাস্তা অর্থাৎ সুকান্ত মজুমদার যে রাস্তা ধরে এগোচ্ছেন সেই রাস্তা যথেষ্ট যানজট হয়েছে। তার কারণ সামনে মোটর বাইক, সঙ্গে সুকান্ত মজুমদারের সঙ্গেও কিন্তু আজকে প্রচুর বিজেপির কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন এখানে এবং এই মুহূর্তে এনটি যে রোড রয়েছে সেই রোড ধরে মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। এখন দেখার বিষয় যে সত্যি যে কথা তোমায় বলছিলাম যে এটা বাক যুদ্ধেই থাকবে নাকি অন্য কোনো যুদ্ধে পরিণত হবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের রয়েছে। তবে সুকান্ত মজুমদার তিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন এবং সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তিনি শ্রীরামপুরে পৌঁছেছেন এবং সেই ছবিটাই এই মুহূর্তে ধরা পড়ছে। কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু যে কথা বারংবার বলছিলেন যে সুকান্ত মজুমদারের ক্ষমতা থাকলে তিনি শ্রীরামপুরে আসতে পারেন, কিন্তু শ্রীরামপুরে সুকান্ত মজুমদার নির্বিঘ্নেই তিনি কর্মসূচি করছেন। তোমায় একটু থামাচ্ছি, তুমি পরিস্থিতি থেকে নজরে রাখো, কিন্তু যার কথা যার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সুকান্ত মজুমদার এই মুহূর্তে শ্রীরামপুরের দিকে এগিয়ে যাচ্ছেন, প্রায় পৌঁছে গিয়েছেন, সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন। কল্যাণবাবু, আপনি নিশ্চয়ই খবর পেয়েছিলেন যে আপনি যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদারকে, তিনি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আপনার ডেরার দিকে এগিয়ে যাচ্ছেন, কি বলবেন? চ্যালেঞ্জটা আমি কি করেছিলাম, ও তো বলেছিল যে এসআইআর নিয়ে যারা কেউ কিছু করবে সিআইএসএফ বা সিআরপিএফ দিয়ে গুলি করে মারবে। তো আমি বলেছিলাম যদি ও পারে সিআইএসএফ বা সিআরপিএফ দিয়ে গুলি করে মারতে, যদি ওর হিম্মত থাকে গুলি করে মারতে, তাহলে ও গুলি করে মারুক, শ্রীরামপুরে এসে গুলি করে মারুক, তারপর দেখবো ও কী করে ফিরে যায়। এটাই তো বলেছিলাম। তো ও আজকে গুলি করে মেরে দেখিয়ে দিক, সিআইএসএফ নিয়ে ওর তো লোক রয়েছে, সিআইএসএফ বা সিআরপিএফ নিয়ে গুলি করে মেরে দেখিয়ে দিক। ও যদি গুলি করে মেরে ওকে দেখিয়ে দেয়, ওখানে গুলি করে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুলি করে মেরে দেখিয়ে দেয়, সুকান্ত মজুমদারকে শ্রীরামপুর থেকে ফেরত দিতে যাবো না। আবার চ্যালেঞ্জ দিলাম, ওর হিম্মত থেকে ও দেখাক। আর না হলে এই ছুঁচো মেরে হাত গন্ধ করে আমি কি করব?
এরা ছুঁচো মেরে হাত গন্ধ করে, এদের কোনো দরকার আছে? ওই তো কয়েকটা মাত্র লোক নিয়ে তো ঘুরছে। বিজেপি তো বারবার হারে, হাঁটতে হাঁটতে তো চলেই গেছে শ্রীরামপুরে, একটা মোটর সাইকেল করে নাটক করছে। আর কি করবে? এসব ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। প্রশ্নটা এখানে সিআইএসএফ সিআরপিএফ দিয়েও গুলি করে কাউকে মারলো কিনা শ্রীরামপুরে বৈদ্যবাটি পর্যন্ত। ও যদি মেরে থাকে তাহলে ওকে ফেরত দিতে দেবো না। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমাদের সহকর্মী প্রদীপ্ত রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্তর কাছে আমি আরো একবার যাব। প্রদীপ্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি? আচ্ছা, আশিক ইনসান রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্তর কাছে একটু পরে যাচ্ছে। আশিক, এই মুহূর্তে কোথায় অবস্থান? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদারের যে কনভয়, সেই কনভয় কিন্তু বৈদ্যবাটি এসেছে। সুকান্ত মজুমদার তিনি নিজে যে বাইক চালিয়ে তিনি কিন্তু বৈদ্যবাটিতে এসে পৌঁছেছেন। যে জায়গায় কর্মী সভা অর্থাৎ বৈদ্যবাটি চৌমাথা মোড়, সেখানেই কিন্তু তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু তাকে অভ্যর্থনা জানিয়ে এই মুহূর্তে কর্মী সভার যে হল রয়েছে সেই হলের ভিতরে নিয়ে গেছে এবং গোটা রাস্তা কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত ছিলেন। তারাও সুকান্ত মজুমদারের সঙ্গে বাইক নিয়ে তারা শ্রীরামপুর থেকে তারা বৈদ্যবাটি অব্দি পুরো দিল্লি রোড জুড়ে তারা বাইক মিছিল করে আসেন এবং সুকান্ত মজুমদার কিন্তু নিজে যে বাইক চালিয়েছিলেন সেই যে র্যালি, সেই র্যালির তিনি নেতৃত্ব দিয়েছেন এবং স্থানীয় নেতৃত্ব তার সঙ্গে ছিল এবং এই মুহূর্তে কিন্তু তারা যে কর্মী সভার হল রয়েছে সেই হলের মধ্যে সুকান্ত মজুমদার তিনিও এসে উপস্থিত হয়েছেন। বেশ, আমি আরো একবার প্রদীপ্তর কাছে যেমন সহকর্মী প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত বেশ পুরো প্রায় পৌঁছে গিয়েছেন বলা যায়, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এই মুহূর্তে তার অবস্থান, তুমি তার সঙ্গে রয়েছো, একটু ছবিটা দেখতে চাইবো, একটু বর্ণনা চাইবো, কি বলছেন তারা শুনতে চাইবো। তার যে নির্ধারিত কর্মসূচি সেখানে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে সেখানে এসে পৌঁছেছেন অর্জুন সিংও, তিনি এসেও পৌঁছচ্ছেন। এই যে চাপদানির এলাকা, চাপদানিতে যে রয়েছে এই মুহূর্তে কর্মী সম্মেলন, সেখানে পৌঁছেছেন অর্জুন সিং, সুকান্ত মজুমদার এবং সুকান্তবাবু কিছুক্ষণের মধ্যে সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হবেন। বৈদ্যবাটির যে পঞ্চজন ভবন, সেই ভবনে কিন্তু পৌঁছেছেন সুকান্ত মজুমদার, অর্থাৎ একেবারেই নির্বিঘ্নে সুকান্ত মজুমদার এসে পৌঁছালেন এবং বারংবার বিজেপির কর্মী সমর্থকরা যে স্লোগান দিচ্ছিলেন যে আয় কল্যাণ ব্যানার্জি দেখে যা বিজেপির ক্ষমতা, এই স্লোগান তার কারণ। আর দেখা গেল একেবারে নির্বিঘ্নেই সুকান্ত মজুমদার তার যে নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচিতে এসে উপস্থিত হলেন। এখন দেখার বিষয় যে এই শ্রীরামপুরের মাটি থেকে কল্যাণ ব্যানার্জির উদ্দেশ্যে নতুন করে কোনো চ্যালেঞ্জের কথা সুকান্ত মজুমদার বলেন কিনা, তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। যদিও কল্যাণ ব্যানার্জি আজকে আবারও চ্যালেঞ্জ করলেন TV9 বাংলার মাধ্যমে সুকান্ত মজুমদারকে। এখন দেখার বিষয় যে সুকান্ত মজুমদার সেক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জের কথা বলেন কিনা। একেবারে আজকে তাদের এর পরবর্তী কর্মসূচি কি আছে, এখনো পর্যন্ত কি তারা সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে তারা যে চ্যালেঞ্জটা ফেস করলেন, চ্যালেঞ্জটাকে তারা অ্যাকসেপ্ট করে আজকে পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছেন, সেই বিষয়টা যদি একটু জানতে পারা যায়। এই মুহূর্তে কোনোভাবে যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরও একবার প্রদীপ্তর সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের জানাই ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি বৈদ্যবাটি পেরিয়ে গিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করেছিলেন, শ্রীরামপুর যাওয়ার চ্যালেঞ্জ করেছিলেন এক প্রকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে মোটর বাইকে করে আজকে দলের কর্মী সমর্থকদের নিয়ে সুকান্ত মজুমদার কিছু বলছেন তিনি। দেখছেন ফুল অ্যান্ড ফাইনাল। এবার নজর রাখবো শুভজিৎ আমরা আরামবাগে থেকে। আরামবাগে সেখানে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীর মঞ্চ, আর সেই মঞ্চে দলেরই কর্মী খুনের অভিযুক্ত নেতা জেলা সভাপতি সাংসদের সঙ্গে মঞ্চ আলো করে দাগি শিক্ষক নেতারাও। জানিয়ে ক্ষোভ দলেরই অন্দরে। অভিযুক্ত বিভাস মালিকের নাম রয়েছে এসএসসির দাগি শিক্ষকের তালিকাতেও। নাম প্রবল অস্বস্তিতে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। 2019-এ খানাকুলে তৃণমূল কর্মী মনোরঞ্জন পাত্র খুনে নাম জড়ায় তৎকালীন বিজেপি নেতা বিভাস মালিকের। পরে তিনি তৃণমূলে যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। 6 বছর পরেও দোষীরা শাস্তি পায়নি বলে দাবি পরিবারের।
কালকে যে ছবিটা দেখলাম যে আমাদের রানিং কর্মদক্ষ মনোরঞ্জন পাত্র যিনি খুন হয়ে গেল, যেসব আসামিদিকে নিয়ে স্টেজে যদি জেলার নেতারা তাদেরকে জায়গা করে দেয়, আমাদের মতো কর্মী খানাকুলের লড়াকু কর্মীরা আমাদের তো মনোবলে অমনি ভাঙবে। যেখানে অভিষেক ব্যানার্জির মতো লিডার এসে আমাদের মনোরঞ্জন পাত্র পরিবারের পাশে দাঁড়িয়েছিল, জেলার নেতারা যদি সেই আসামিদের পাশে দাঁড়ায় তাহলে এইটা দ্বিচারিতা হচ্ছে না আমাদের জেলার নেতাদের। যারা খুন করবে অন্য দলে চলে যাবে তৃণমূল থেকে, তারা আবার ফিরে এসে তৃণমূলে এলে তৃণমূলের জেলা নেতৃত্বরা আমার মনে হয় তাদের পুষ্পস্থল অব্দি বরণ করবে। এটা দেখে আমার খুবই খারাপ লাগছে এবং এতে আমাদের মতো সাধারণ কর্মীরা যারা বুতে বুতে লড়াই করি তারা আমরা খুব হতাশাগ্রস্ত। তন্ময় বৈরাগী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে একের পর এক বিতর্ক সামনে আসছে, আর এবার আরামবাগে সেখানে দলেরই কর্মী খুনে অভিযুক্ত নেতা সেই মঞ্চে, জেলা সভাপতি সাংসদদের সঙ্গে মঞ্চ আলো করে দাগে শিক্ষক নেতারাও, আর এই বিষয় নিয়ে রীতিমতো তো দলের মধ্যে থেকেই ক্ষোভ আবারও প্রকাশ্যে। একদমই, দেখো দলের নিচু তলার কর্মীরা যেটা অভিযোগ 2019 সালের 16 জুন খানাকুলের হরিশচক এলাকায় তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্রকে যারা খুন করেছিল তাদেরকে নিয়ে বিজয় সম্মেলনী করছে সাংসদ এবং বিধায়কের উপস্থিতিতে। আর এটাকে নিয়েই গতকাল থেকেই একটা সোচ্চার হয়েছে এলাকার নিচুতলার কর্মীরা। তাদের দাবি যে কেন খুনের অভিযোগে অভিযুক্ত নেতাদের বিজয় সম্মেলনের মঞ্চে ডাকতে হবে, তাছাড়াও যারা এসএসটির দাগি তালিকায় আছে তাদের কেন এই মঞ্চে স্থান নিতে হবে, সেই নিয়েই দলের যারা নেতা যাদের খুন করে তারা কেন এই জায়গায় স্থান পাবে সেই নিয়ে সোচ্চার হচ্ছে নিচুতলার কর্মীরা। অন্যদিকে এটাকে কেন্দ্র করেই বিরোধী রাজনৈতিক দলগুলিও সোচ্চার হয়েছে। ধন্যবাদ তন্ময়। আরামবাগে তৃণমূলে বিজয় সম্মেলনীর মঞ্চে দলেরই কর্মী খুনে অভিযুক্ত নেতা জেলা সভাপতি সাংসদদের সঙ্গে মঞ্চ আলো করে দাগি শিক্ষক নেতারাও জানিয়ে খুব দলেরই অন্দরে। অভিযুক্ত বিভাস মালিকের নাম রয়েছে এসএসসির দাগি শিক্ষকের তালিকাতেও। নাম নিয়ে প্রবল অস্বস্তিতে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। 2019-এ খানাকুলে তৃণমূল কর্মী মনোরঞ্জন পাত্র খুনে 2019-এ খানাকুলে তৃণমূল কংগ্রেসেরই কর্মী মনোরঞ্জন পাত্র তার খুনের নাম জড়ায় তৎকালীন বিজেপি নেতা বিভাস মালিকের। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত দলীয় কর্মী বাড়িতে গিয়ে তার পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। 6 বছর পরেও দোষীরা শাস্তি পাননি বলে দাবি পরিবারের। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, এই তৃণমূল কংগ্রেস যে বিজয় সম্মেলনী করছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দলীয় কোন্দল প্রকাশ্যে, আর এবার দলেরই কর্মী খুনে যে অভিযুক্ত সেই অভিযুক্তকে দেখা গেল মঞ্চ আলো করে রয়েছেন জেলা সভাপতি আর সাংসদের সঙ্গে, অথচ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে যে কর্মী খুন হন তারই পরিবারকে আশ্বাস দিয়ে এসেছিলেন যে যিনি অভিযুক্ত আছেন তার যোগ্য শাস্তি দেওয়া হবে। 6 বছর পেরিয়ে গেছে, এখন সেই অভিযুক্তই মঞ্চ আলো করে বিজয় সম্মেলনীর মঞ্চে, কি বলবেন? এটাই তো তৃণমূল, এটাই তো তৃণমূল। আপনি ভাবুন না, এর আগে মানস ভূঁইয়াকে তৃণমূলের এক ছাত্র নেতা খুনের অপরাধে এফআইআর করে চার্জশিট দেওয়া হলো। এই মানস ভূঁইয়াকে আবার তৃণমূলে নিয়ে নেওয়া হলো এবং চার্জশিট থেকে তার নাম্বার দিয়ে দেওয়া হলো। তো এটাই তো আদর্শ তৃণমূল। হ্যাঁ, এতে অবাক হওয়ার কিছু নেই। দলীয় কর্মী খুন করেছে তো সে দলের মঞ্চে থাকবে না তো দলের মঞ্চে থাকবে কে? হ্যাঁ, এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নেই, আশ্চর্য হওয়ারও কিছু নেই। এটা থেকেই তৃণমূলের আসল চেহারা পরিষ্কার হয়। তৃণমূলের কর্মীদের বুঝতে হবে, যারা দলের কর্মীকে খুন করে, যারা দলের কর্মীদের হত্যা করে, তারাই দলের এখন সম্পদ। আর সজল বাবু, আরো একটা বিষয়, দাগি শিক্ষক যারা তারাও রয়েছেন সেই মঞ্চে, তারাও ছিলেন সেই মঞ্চে। ভাই, তারা তো এমনি তৃণমূলের সম্পদ। হ্যাঁ, তারা তো এমনি তৃণমূলের সম্পদ। তারা তৃণমূল ছাড়বে কেন? তারা তো পয়সা দিয়ে চাকরি কিনেছিল, দোষটা তাদের কোথায় ছিল? ধন্যবাদ সজল বাবু। কালকে যে ছবিটা দেখলাম যে আমাদের রানিং কর্মদক্ষ মনোরঞ্জন পাত্র যিনি খুন হয়ে গেল, যেসব আসামিদিকে নিয়ে স্টেজে যদি জেলার নেতারা তাদেরকে জায়গা করে দেয়, আমাদের মতো কর্মী খানাকুলের লড়াকু কর্মীরা আমাদের তো মনোবলে অমনি ভাঙবে।
যেখানে অভিষেক ব্যানার্জির মতো লিডার এসে আমাদের মনোরঞ্জন পাত্র পরিবারের পাশে দাঁড়িয়েছিল, জেলার নেতারা যদি সেই আসামিদের পাশে দাঁড়ায় তাহলে এইটা দ্বিচারিতা হচ্ছে না আমাদের জেলার নেতাদের। অন্যদিকে আইসিডিএসে কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে বিধাননগর পুলিশের জালে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস নেতা। আইসিডিএসে কাজ দেবেন সেই আশ্বাস দেখিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। পুলিশের জালে মুর্শিদাবাদের সেই তৃণমূল কংগ্রেস নেতা মুশতাক আহমেদ, যার নাম, যার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এনসার্কেল করে আমরা দেখাচ্ছি। আমার সহকর্মী রঞ্জিতের কাছ থেকে জানতে চাই, রঞ্জিত, দিনের পর দিন তিনি কিভাবে এই প্রতারণা চালিয়ে গিয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই দেখো, দিনের পর দিন তিনি আইসিডিএস সুপারভাইজার পদে জাল নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার জলঙ্গির বিধায়কের ঘনিষ্ঠ মোস্তাক আহমেদ, এলাইজ মিলন এবং ও তার সহকারী আব্দুস সাহিদ মন্ডল এলাইজ কাবাকে গ্রেপ্তার করেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। এই মুহূর্তে তারা পুলিশি হেফাজতে রয়েছে, 8 দিনের পুলিশি হেফাজতে রয়েছে এবং মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা শবনম মুস্তারিকে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ব্যাংক মারফত এবং অনলাইনে 10,34,700 টাকা হাতিয়ে নিয়ে জাল নিয়োগপত্র কিন্তু স্পিড পোস্ট এবং ইমেলের মাধ্যমে পাঠান এবং নিয়োগপত্রে উল্লেখিত ছিল যে উত্তর 24 পরগনার রাজারহাটের আইসিডিএস সুপারভাইজার পদে যোগদান করবে এবং সেই নিয়োগপত্র নিয়ে যখন সৈশালী ভবনে এসে উপস্থিত হন এই শবনম মুস্তারি, সেই সময় সেই আইসিডিএস এর সহকারী পরিচালক ভাস্কর ঘোষ দেখেন যে এটি একটি জাল নিয়োগপত্র। রঞ্জিত, এই মুশতাক আহমেদ তিনি বিধায়ক ঘনিষ্ঠ বলেও তো তুমি জানালে না, এই মাত্র জানতে পারা যাচ্ছে। একদমই দেখো, তিনি বিধায়ক ঘনিষ্ঠ তিনি এবং এই মুস্তাককে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে আর কতজনের কাছ থেকে। আমি একবার দর্শকদের শোনাবো, পিসিআর কে বলবো, জলঙ্গির বিধায়ক আব্দুর রেজ্জাক, তার বক্তব্য আমাদের কাছে আছে, একটু শোনানো যাক। আমার সঙ্গে থেকে তো আগে করেছে গো, আচ্ছা, এখনকার না, এখনকার ঘটনা না, আগে করেছে। হ্যাঁ, সেটা তো অবাক হয়ে গেছে, এটা কথা শুনেই তো আকাশ থেকে পড়েছি। মঞ্চে নেতৃত্ব কিন্তু দর্শক আসন ফাঁকা, ফলে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল বিধায়ক ক্ষেপে গিয়েছেন, রাগ করেছেন, অভিমান করেছেন। বহরমপুরে বিজয় সম্মেলনের মঞ্চে বিধায়কের নিশানায় কারা দলেরই একাংশ। আবারও সেই কয়েকদিন আগে যখন দলের বর্ষিয়ান নেতাদের আমরা শুনছিলাম বারবার জনসংযোগের কথা বলছেন, এক্ষেত্রে বোধহয় তাই, তার কারণ ভাষণ দিয়ে তিনি সভা শেষ করলেন। আমি হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের কথা বলছি। লোকই নেই, কি বলবো বলুন, কর্মীরা না থাকায় হতাশ, ঠিক এভাবেই তার হতাশা প্রকাশ করলেন নিয়ামত শেখ। লোকের নিয়ে তো সভা, লোককে তো সবাই আমাদের কিছু দুটো কথা বলা, সে সবাই লোক নেই, এবার কি বলবো বলুন তো, একটা মানে বাজে ব্যাপার লাগছে আর কি। কারণটা কি বলে মনে করি? কারণ আমি বলতে পারবো না, আমি তো যখন আসলাম 5:30টার পরে ঢুকলাম, তারপর থেকে দেখলাম লোক ছিল, তারপর আস্তে আস্তে হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে বলে চলে গেল। লোকজন এখানে গ্রামের লোকজন তো, তাদের বাড়িতে কাজ আছে, ঘন্টা 2-1 তারা অপেক্ষা করেছে এবং চলে গেছে। নেতাদের বক্তব্য শুনতে পারেনি, এটা ঠিক কথাই, কিন্তু হয়েছে তো পরবর্তীকালে বিজয় সম্মেলনটা এই জায়গাটায় যে টেকনিক্যাল গ্যাপটা থেকে গেল, সেটাকে আমরা খুব আর্লি একটা করে সেটাকে রিকভারি করে নেবো। মনীন্দ্রনগর অঞ্চলের শিক্ষিত সংস্কৃতিপ্রেমী মানুষ জানে তৃণমূল মানেটা কি, যার জন্য বিজয় সম্মেলনী উপলক্ষে তৃণমূলের এই সভায় তারা নিজেরাই প্রত্যাঘাত করেছে। এটা ওদের একটা নাটক, চোর শান্তিদের মন্ত্রীদের ভিড়, সেই ভিড়ে মনীন্দ্রনগরের মানুষ জমায়েত হতে পারেনি। ধন্যবাদ মনীন্দ্রনগর অঞ্চলের মানুষকে। নিয়ামত সাহেব তো সত্যি কথাটাই বলেন আর কি, সামনে লোক থাকবে না, আগামী দিনে আরো লোক থাকবে না সামনে। লোকে বুঝতে পেরেছে যে তৃণমূল মানে কি। ওদের নিয়ামত সাহেব সত্যি কথাটা বলেছে, বাকিটা বুঝে নিতে হবে মানুষকে। বিজয় সম্মেলনীতে ডেবরাতে, সেখানেও তৃণমূল কংগ্রেসের কন্দল। অনুপস্থিত দলেরই বিধায়ক। ডেবরা ব্লক তৃণমূলের উদ্যোগে বিজয় সম্মেলনীর
আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক হুমায়ুন কবির আর হুমায়ুন কবিরের অনুগামীরা। গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন জেলা সভাপতি অজিত পাইক। ব্লক সভাপতি প্রদীপ কর কি জানাচ্ছেন, তিনি বলছেন যে বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি কেন আসেননি একমাত্র তিনিই বলতে পারবেন। এটা নিয়ে গসিপ করার কোনো ব্যাপার নেই। আজকে হাজার হাজার লোক উপস্থিত হয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্মেলনে নির্দেশ দিয়েছেন সেই সম্মেলনে তৃণমূলের সাধারণ সহকর্মী আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষের অভিমান থাকতে পারে, আমরা সেই অভিমানকে মান্যতা দেব। নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে সম্মান দেবো, মর্যাদা দেব, কোথাও কারোর কোনো অসুবিধা হবে না। আমি কালী পুজোর পর এই ডেবরা নিয়ে নিজে বসবো, বসে আলোচনা করে যা সমস্যা মিটিয়ে নেব। দলে কোনো অন্তর্দ্বন্দ্ব বিভেদ নেই। আমি সকলকেই আমন্ত্রণ জানিয়েছিলাম দলের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত রয়ে গেছেন, ওই কারণে হয়তো আসতে পারেননি। বারবার কি বারবার যখন ব্লকের সেটা উনি বলতে পারবেন, এই সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। কার্ড মানি কন্ট্রাক্টরদের কাছ থেকে লুটে নেওয়া, এইসব কাজেই এরা লিপ্ত রয়েছে এবং এই রোজগার নিয়ে, ইনকাম নিয়ে, কার্ড মানি নিয়ে যত গন্ডগোল, নিজেদের মধ্যে গন্ডগোল, মুখ দেখা দেখি বন্ধ। কাঁথি হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুতে পরতে পরতে রহস্য। এবার নতুন রহস্য তার হাতে লাগিয়ে রাখা একটা চ্যানেলকে কেন্দ্র করে। মৃত শালিনী দাসের বাড়ি দমদমে, তিনি কর্মসূত্রে তমলুকে ভাড়া বাড়িতে থাকতেন। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে গতকাল তিনি হাতে চ্যানেল লাগানো অবস্থায় সেই চ্যানেল নিয়ে বাড়িতে ফেরেন। বাড়ি ফেরার পর হঠাৎ পড়ে গিয়ে সংজ্ঞা হারান তিনি। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেটা এখনো পর্যন্ত পাওয়া শেষ ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সিসিটিভি ফুটেজ। একটু পিসিআরকে বলবো বড় করে দেখাতে। দেখুন, শালিনীর হাতে চ্যানেল করা আছে। এই শালিনী দাস যার মৃত্যু হয়েছে, এবং তিনি যখন বাড়িতে যান তখন তার হাতে চ্যানেল করা ছিল। তার পরিবারের লোকজন বলছেন বাড়িতে ফেরার পর হঠাৎই তিনি পড়ে যান, সংজ্ঞা হারান। 9:14 সকাল 9:14-তে তিনি হাসপাতালে যখন ঢুকছেন সেই সময়কার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের আমরা দেখালাম। হাসপাতাল থেকে বেরোনোর সময় ছবিটা আমি আরও একবার দেখাতে বলবো। 11:54 সেই সময় হাসপাতাল থেকে বেরোচ্ছেন, তখন তার হাতে চ্যানেল করা আছে, দেখা যাচ্ছে সেই ছবি। বাড়িতে যাওয়ার পর তিনি পড়ে যান, তারপর হাতে ওই চ্যানেল থেকে রক্তপাত শুরু হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তমলুক হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু সেটা নিয়ে এখনো পর্যন্ত একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কনিষ্ক, এখনো পর্যন্ত ধোঁয়াশার কিছুটা, এখনো পর্যন্ত যা যা প্রশ্ন উঠছে, কিছু কি জানা গিয়েছেন? চিকিৎসকরা কি বলছেন? দেখো, সমগ্র ঘটনা নিয়ে যেমনটা বারবার করে পরতে পরতে রহস্য তৈরি হচ্ছিল, কিছুটা হলেও প্রাথমিকভাবে সেটা অনুমান করা যাচ্ছে। মূলত যেমনটা তুমি বললে, সকাল 9টায় তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং সেখানে নার্সিংহোমে প্রবেশ করছেন, এবং সেখান থেকে দেখা যাচ্ছে তার হাতে চ্যানেল ছিল না। এবং 11:55 যখন তিনি নার্সিংহোম থেকে কাজ শেষ করে বেরোন, তখন কিন্তু সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার হাতে চ্যানেল রয়েছে। নার্সিংহোম সূত্রে বা পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে তিনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এবং ডায়রিয়া সহ একাধিক সমস্যা ছিল। আর এই সমস্যা থাকার কারণেই যখন নার্সিংহোমে প্রবেশ করেন, সেখানে তার শরীর খারাপ হওয়ার কারণেই কিন্তু সেখানে চ্যানেল করা হয় এবং তাকে ওষুধ দেওয়া হয়। মূলত এই কি ধরনের ওষুধ প্রয়োগ করা হয়েছিল সেই বিষয়টার তথ্য অনুসন্ধানের জন্য তিনি অসুস্থ বোধ করেন, কি হয়েছিল তার, কি কারণে হাতে চ্যানেল করার মতন অসুস্থতা, কি ওষুধ পুশ করা হয়, তার তো একটা ডাক্তারি ভাষার, তার একটা পরিভাষায় সেগুলো সব নাম আছে, সেগুলো এখনো পর্যন্ত কিছু জানতে পারা যাচ্ছে? মানে কি চিকিৎসা হয় তার? দেখো, তদন্তকারীরা যারা তদন্ত করছেন, তমলুক থানার পুলিশ, তারা কিন্তু এই বিষয়টা খোলসা করে এখনও পর্যন্ত না বললেও যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি, যেহেতু ডায়রিয়া হয়েছিল এবং ফুড পয়জনের কারণে গত কয়েকদিন তার শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন এবং অতিরিক্ত লুজ মোশন হওয়ার কারণেই কিন্তু তাকে হাতে চ্যানেল করে সেলাইন দেওয়া হয়। তার পাশাপাশি 2টি ওষুধ কিন্তু প্রয়োগ করা হয়েছে। সেই ওষুধের মাত্রা কতটা ছিল বা কি ধরনের ওষুধ প্রয়োগ করা হয়েছিল হাসপাতাল সূত্রে কিছু জানা যাচ্ছে কনিষ্ক? ওই হাসপাতাল সূত্রে, মানে তাকে তো এই চ্যানেল, ওষুধ, এই ইত্যাদি পুশ করা ওই হাসপাতালের কোনো ডাক্তাররা করেছেন, মানে তার সহকর্মীরাই করেছেন,
তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কার্যত মুখে কুলুপ এঁটেছেন এবং পুলিশ কিন্তু সামনাসামনি অর্থাৎ সমগ্র তদন্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত খোলাসা করে না বললেও সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে এবং হাসপাতাল থেকে যখন বেরোলেন তিনি চ্যানেল নিয়ে বেরিয়েছেন এবং সেই আমরা আরো একবার দেখাচ্ছি। আপাতত তোমায় ধন্যবাদ জানাই কনিষ্ক, আমি পিসিআরকে বলবো সেই ছবিটা আরো একবার বড় করে দেখাতে। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে, এই ছবি শুধুমাত্র আপনারা টিভি 9 বাংলার পর্দায় দেখছেন। তিনি যখন শালিনী দাস তিনি যখন হাসপাতালে ঢুকছিলেন সেই সময়কার সকাল 9:15 ছবি, তারপর 11:44 তিনি যখন বেরোচ্ছিলেন সেই সময় হাতে দেখা যাচ্ছে চ্যানেল করা আছে। কি কারণে তার হাতে চ্যানেল করা হলো, যাবতীয় বিষয়গুলো এবং তার মৃত্যুর সঙ্গে এর কি যোগ রয়েছে, আদৌ কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। উনি ঢুকার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে ওনার মা হচ্ছে ওই বারান্দা থেকে চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বলে। তো আমরা প্রতিবেশী হিসাবে গিয়েছিলাম, গিয়ে দেখলাম উনি মেঝাতে পড়ে আছে। তো হাতে চ্যানেল করা ছিল, ওখান থেকে ব্লিডিং হচ্ছে। তারপর আমরা গিয়ে আবার ওনাকে বেড কাভারে করে নিয়ে স্ট্রেচারে করে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তারপর ওখানে ডক্টর দেখলো, ডক্টর দেখার পরে বললো ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান, নিয়ে চলে গেছে। ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। আর এই অবধি ইনফরমেশন আছে, ছাড়া আর কেন। স্যার উনি তো অ্যানাস্থেসিয়া দিতেন। অ্যানাস্থেসিয়া ডক্টর ছিলেন। হঠাৎ করে বাড়িতে এভাবে পড়ে গিয়ে মারা গেলেন, ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আবারও বাংলাদেশে ক্ষোভের আগুন দাউ দাউ করে চলছে। দেখাবো সেই ছবি। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা এবং পুনর্বাসন দিতে হবে এই দাবিতে ঢাকায় পার্লামেন্টের সামনে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ। দেখুন সেই ছবি, ভয়ানক সেই ছবি। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে গেলে ব্যাপক সংঘর্ষ হয়, ইট বৃষ্টি, লাঠিচার্জ, পরপর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করছে। দেখুন সেই ছবি, টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে। অন্তত 36 জন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত ভেঙে দেওয়া হয়। দেখছেন সেই ছবি। পিসিআরকে বলবো একটু অ্যাম্বুলেন্স যদি শোনানো যায়। 36 জন ইতিমধ্যে আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি। আমার সহকর্মী সায়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি, লেটেস্ট আপডেট কি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? পুলিশ ছত্রভঙ্গ করার জন্য এর আগে কি করেছিল? পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছিল। এখনো পর্যন্ত পরিস্থিতি সংক্রান্ত কি আপডেট মিলছে? দেখো, বাংলাদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যে বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়েছে, কিন্তু যেভাবে ইট বৃষ্টি হয়েছে এবং যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, র্যাবের গাড়ি ভাঙচুর হয়েছে, তার কারণে কিন্তু তাদেরকে লাঠিচার্জ করতে হয়েছে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। যদিও যারা জুলাই যোদ্ধা বা যারা জুলাই আন্দোলনকারী তারা মূলত দাবি করছেন যে তাদের ওপরে বিনা প্ররোচনায় লাঠিচার্জ করা হয়েছে। তারা কিন্তু আন্দোলন দেখাচ্ছিলেন, নিজেদের বিক্ষোভ প্রদর্শন করছিলেন, আর তখনই লাঠিচার্জ করা হয়েছে। মূলত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং স্বীকৃতি দেওয়ার দাবি, এমনকি আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পার্লামেন্টের সামনে এই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের দাবি যে তারা যখন আন্দোলন চালাচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, যাতে জুলাই মসনদে কোনোভাবে সই না করা হয়, সেই বিষয়টিকে নিয়ে তখনই কিন্তু তাদের ওপর লাঠিচার্জ করা হয় এবং টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। যদিও পুলিশের দাবি তাদেরকে ঘিরে ইট বৃষ্টি করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে চারপাশে অর্থাৎ পার্লামেন্টের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, র্যাবকে নামানো হয়েছে, এমনকি প্রশাসনের তরফে জানানো হয়েছে যদি পরিস্থিতি বেরিয়ে যায় হাতে নাগালে তখন কিন্তু সেনাও নামানো হতে পারে। তবে এখন অন্তত পরিস্থিতি থমথমে থাকলেও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এখন অন্তত ঘণ্টাখানেকের মধ্যে ঘটেনি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে বেশ কিছু এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে, যেখানে মূলত আন্দোলনকারীরা দাবি তুলছেন তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাবেন। তখন কিন্তু আবারও বর্দার ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহজেই তিনি নাকি আফগান যুদ্ধ থামিয়ে দিতে পারেন, এমনই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। নোবেল না পাওয়া নিয়ে আবারও আক্ষেপের সুর ট্রাম্পের গলায়। মানুষের প্রাণ বাঁচানোই আমার ধ্যান জ্ঞান, এমনই মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের।
This is pretty much the last one, although I do understand that Pakistan attacked, or there is an attack going on with Afghanistan. That's an easy one for me to solve if I have to solve it. In the meantime, I have to run the USA, but I love solving wars. You know why? I like stopping people from being killed, and I've saved millions and millions of lives, and I think we're going to have success with this war. শুনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার গলায় নোবেল না পাওয়ার আক্ষেপের সুর একদিকে যেমন, অপরদিকে পাক আফগান যুদ্ধ থামানোটা যে কোনো ব্যাপারও নয় সেই বিষয়ে আবারও তিনি একটা বড়দার ভূমিকা নিয়ে ফেলেছেন এবং সহজেই পাক আফগান যুদ্ধ তিনি থামিয়ে দিতে পারেন বলে আবারও দাবি ডোনাল্ড ট্রাম্পের। নমস্কার, TV9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল, আর ফুল অ্যান্ড ফাইনাল মানেই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর উইথ লেটেস্ট আপডেট। আজ সম্প্রীতির সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই যে খবরে চোখ রাখতে হবে তা হলো একটা